দুপুরে খেয়ে শুয়েছিল প্রভাদেবী। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। শরীরটা ভালো লাগছে না বলে উঠি উঠি করেও তখনও ওঠা হয়নি। হঠাৎ ল্যান্ডফোনটা বেজে উঠল। কাজের মেয়ে মিতাকে দুবার ডেকে সাড়া না পেয়ে নিজেই উঠে এসে ফোনটা ধরলেন। হ্যালো বলতেই ফোনে পাঞ্চালি বলে উঠল, মা, ভীষণ কাজের চাপ, তাই বেশ কয়েকটা দিন হলো ফোন করতে সময় পাইনি গো। আর তোমরাও তো আমার খোঁজ নিতে ফোন করলে না। একটু অভিযোগের সুরেই বলে পাঞ্চালি। তারপর বলে, কেমন আছো তোমরা? প্রভাদেবী চুপ করে মেয়ের কথাগুলো শুনছিল। অভিযোগের প্রতি অভিযোগ করার মতন মানসিকতা তার নেই। শান্তভাবে বলল, আমি ভালো আছি। আর কয়েকদিন আমরাও ব্যস্ত ছিলাম। পাঞ্চালি বলল, মা, তোমার শরীর ঠিক আছে তো? গলাটা কেমন লাগছে যেন। তুমি ভালো আছো বললে, কই বাবার কথা বললে না তো? বাবা কেমন আছে? প্রভাদেবী বলল, তোমার বাবা বোধহয় ভালোই আছেন। গত 3 দিন হলো তোমার বাবা ভালো থাকা দেশে চিরকালের জন্য চলে গেছেন। পাঞ্চালি চিৎকার করে বলে উঠল, মানে? কোথায় গেছে বললে বাবা? বাবা কোথায় মা? এবারে প্রভাদেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ফোনটা পাশে রেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। মিতা এসে ফোন ধরলে পাঞ্চালি ওর কাছে বাবার কথা জানতে চায়। মিনতি জানায় 2 দিন জ্বরে ভুগে 3 দিন হলো কাকাবাবু মারা গেছে। পাঞ্চালি অবাক হয়ে বলল, তোরা আমাকে একটা খবরও দিলি না? মিনতি বলেছিল, শরীর খারাপ হতেই আমি তো খবর দিতে চেয়েছিলাম, কিন্তু অসুস্থ শরীরের মধ্যেও কাকাবাবুই তো বারণ করলো। বলল, কি দরকার মান্তুর ব্যস্ত জীবনে এইসব খবর দিয়ে ব্যতিব্যস্ত করার? ও সুখে আছে, সুখেই থাকতে দাও। আসতে তো পারবে না, দূর থেকে আর ভাবনা বাড়ানোর দরকার নেই। বাবা বলল, তাই তুই আর মা আমাকে একটা ফোন করেও জানালি না? শেষ বেলাটায় বাবার কাছেও থাকতে পারলাম না। এবারে মিতা একটু ঝাঁঝিয়ে উঠে বলল, দেখো দিদি, শেষ সময় কি করে জানবো? এবার তো সামান্য জ্বর হয়েছিল। বছরখানেক ধরে তো কাকাবাবু মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছিল। নার্সিংহোমেও ভর্তি করতে হয়েছে 2বার। প্রতিবার তোমাকে খবর দিয়েছি, এসেছো তুমি? ফোন করে ভালো ডাক্তার দেখাতে বলেছ কাকিমাকে। নিয়ম করে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে বলে দায় সেরেছ। হ্যাঁ, প্রতি মাসে টাকা পাঠিয়েছ শুনেছি। আমার তো মনে হয় কাকাবাবুরা সে টাকার কিছুই খরচ করেনি। এবারে জানালেও হয়তো ওই একই কথাই বলতে। যাকগে, আমি রাখছি, এখন অনেক কাজ পড়ে আছে আমার। পাঞ্চালি মাকে ফোনটা দিতে বললে প্রভাদেবী কান্না থামিয়ে ফোন ধরতেই পাঞ্চালি কেঁদে উঠে বলে, মা, তোমরা আমাকে এতটা পর করে দিয়েছ। আমি এমনই অপদার্থ মেয়ে মা, বাবার শেষ সময়টা পাশে থেকে মুখে একটু জল দিতে পারলাম না। তাছাড়া 3 দিনের কাজটাও তো করতে পারলাম না। প্রভাদেবী একইভাবে শান্তভাবে বলল, তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, আর তুমি তো জানো তোমার বাবাও কতটা বিজ্ঞান ভাবাপন্ন মানুষ ছিলেন। মুখে জল, শ্রাদ্ধের কাজ, এসব তিনি কুসংস্কার বলতেন। স্বামী বিবেকানন্দের আদর্শে নিজেকে গড়তে চেয়েছিলেন, তাই স্বামীজির মতো তিনিও মনে করতেন শ্রাদ্ধানুষ্ঠানের কোনো দরকার নেই। যাবার আগে আমাকেও বলে গেছে বারবার, আমি মারা যাওয়ার পর হবিষ্যি করে বিভিন্ন নিয়ম মেনে শ্রাদ্ধানুষ্ঠান করে টাকা নষ্ট করবে না। মরার পর ওগুলো আমার কোনো কাজে আসবে না। পুরোহিতরা 1000 রকমের জিনিস নিজেদের ভোগের জন্য দিতে বলবে। মরার পর আমি জুতো পরে ছাতা মাথায় চাটাইতে শুতে আসব না, আর কাঁসার থালা গ্লাস বাটিতেও খেতে আসব না। ও সবই বদমাইশি করে পুরোহিতরাই মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের আখের গোছাতে তোমাদের মতো ভীতু মানসিকতার মানুষদের ভবিষ্যতে ভয় দেখিয়ে করে। বয়স হচ্ছে, শরীর দেবে না। আর তুমি যদি আমার আগে চলে যাও তবে জেনে যেও আমি ওসব কিছুই করব না। এটাও ঠিক, তোমাদের সাথে থেকে তোমার আর তোমার বাবার মতন অত উন্নত মানসিকতা হতে পারিনি আমি। তাই মাছ মাংস মুখে তুলতে পারছি না, সেদ্ধ ভাতই খাচ্ছি।
মন মানছে না বলে ভাবছি 15 দিনের মাথায় মিনতিকে নিয়ে গঙ্গায় একটু স্নান সেরে এসে পুরোহিতদেরকে দিয়ে শ্রাদ্ধের কাজটা সেরে নেব। তাছাড়া তুমি ওখানে থেকে কিভাবে বাঙালিদের নিয়মকানুন পালন করবে? ওখানে তো এসব কালচার নেই। তুমি এসব নিয়ে এত ভেবো না। এখন ফোনটা রাখি, আর বেশি কথা বলতে ইচ্ছে করে না, শরীরটা ঠিক যাচ্ছে না। পাঞ্চালি আস্তে ভাবে শুধু বলল, ঠিক আছে মা। ফোনটা ছেড়ে দিয়ে প্রভাদেবী বিছানায় এসে বসল। আজ পাঞ্চালি ফোনটা পেয়ে কয়েক বছর ধরে জমা অভিমানে বুকের ভেতরে অসম্ভব একটা কষ্ট অনুভব করছেন। আর তাতেই চোখের সামনে ভেসে উঠতে লাগলো পাঞ্চালির জন্মের পর থেকে সেই অতীতের দিনগুলো। প্রভাদেবী যখন প্রেগনেন্ট তখন থেকেই বিলাসবাবু চেয়েছিলেন একটা মেয়ে হোক। নীলরতন হাসপাতালে মেয়েকে দেখতে এসে কী যে খুশি হয়েছিলেন তা বোঝানো যাবে না। না জেনেই প্রভাদেবীর জন্য লাল ও হলুদ গোলাপের একটা তোড়া কিনে এনেছিলেন, কিন্তু গেট থেকে আটকে দিয়েছিল। প্রভাদেবীকে কতবার যে থ্যাঙ্কস বলেছিল তার ঠিক নেই। মেয়ে একটু বড় হতেই কিভাবে ভালো রেজাল্ট করতে হবে, কিভাবে পড়াশুনো করবে, সব বিলাসবাবুর ভাবনা। অফিস থেকে রোজ এসে চাটা খেয়েই মেয়ের পড়া নিয়ে বসতেন। প্রভাদেবীকে শুধুই বলতেন, ওকে স্বাবলম্বী হতেই হবে, কারোর ওপর নির্ভর করে যেন ওকে বাঁচতে না হয়, ওর যেন তোমার মতো ঘর সংসার করতে করতে জীবন কাটাতে না হয়। তোমার তো অত খাটুনি সহ্য হবে না বলে কখনো আমার কথার গুরুত্বই দিলে না। তোমার সময় তাও চলেছে, তবে বর্তমান সমাজে প্রতিটি নারীকে কিছু না কিছু করে সৎভাবে অর্থ রোজগার করা উচিত। তবে ঘরে ঘরে মেয়েদের পুরুষদের মুখাপেক্ষী হয়ে জীবন কাটাতে হবে না। আত্মবিশ্বাস বাড়বে, সাথে সমাজের সম্মানও মিলবে। আদর করে মেয়েকে মান্তু বলে ডাকতেন। ছোট থেকে পড়াশোনায় প্রচণ্ড ভালো পাঞ্চালি। তাছাড়া বাবার দেখানো পথে চলে একের পর এক তাক লাগানো রেজাল্ট করত। ছোট থেকে বাবা শিখিয়েছিল, পড়াশুনো করে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য দরকার হলে একা একাই বিদেশ পাড়ি দিতে হতে পারে। মেয়ে একটু বড় হতেই প্রভাদেবী সব সময় কেটে যেত মেয়ের পেছনে দৌড়ে। ভয়ঙ্কর ব্যস্ততা। কোনো মতে আলু সেদ্ধ ভাত করেই ছুটে চলেছে প্রথমে স্কুলে, সেখানে বসে থেকে টিউশন পড়িয়ে বাড়ি ফেরা, রাতে ক্লান্ত হয়ে ফিরে সামান্য কিছু রান্না, এইসব দিয়ে ভাত দিতে প্রভাদেবীরই মাঝে মাঝে খুব খারাপ লাগত। বিলাসবাবু হেসে বলতেন, এত কুণ্ঠা করছো কেন? তুমি তো ঘরে বসে থেকে ভালো মন্দ রান্না করনি তা তো নয়। তুমি আমার স্ত্রী বটে, তবে এখন তোমার সব থেকে বড় পরিচয় তুমি পাঞ্চালির মা। অনেক দায়িত্ব তোমার ওকে সঠিকভাবে গঠন করে তুলতে। অবাক হয়ে স্বামীর কথা শুনত প্রভাদেবী। ক্লান্ত শরীরে সাহস খুঁজে পেত। আরও বলতো, তুমি ওর সাথে ছুটে এতটা ক্লান্ত, আর ওর কথা ভাবো তো, ঘুম থেকে ওঠার পর থেকে পড়াশুনো নিয়ে কতটা পরিশ্রম করতে হয় ওকে। তোমার ক্লান্তি দেখলে ও বেচারিও তো নিজেকে ক্লান্ত অনুভব করবে। মেয়ের ছুটি দিনগুলো বিলাসবাবু মেয়ে ও তার মাকে কাউকেই সকালে ঘুম থেকে তুলতেন না। নিজেই রান্নাঘরে ঢুকে চা টিফিন তৈরি করতেন। প্রভাদেবী চেয়েছিলেন আরও একটা সন্তান নিতে, কারণ ওই যে সবাই বলে না, একটা সন্তান সন্তান নয়। কিন্তু বিলাসবাবু রাজি হননি। প্রভাদেবীকে বুঝিয়েছিলেন, এই দুর্মূল্যের বাজারে দুটো সন্তানকে সঠিকভাবে এডুকেশন দেওয়া সম্ভব নয়। একজনকে সব কিছু দিয়ে উজাড় করে মানুষ করে তোলো, দেখো যেদিন মান্তু একটা বড় পজিশনে পৌঁছাবে তখন সব থেকে বেশি খুশি হবে তুমি। আমি পাঞ্চালির মা বলতেও তোমার বুকে গর্বে ভরে যাবে। প্রভাদেবীও সেই দিনের অপেক্ষায় থাকলেন। সায়েন্সে খুব ভালো পাঞ্চালি, স্বপ্ন ছিল সায়েন্টিস্ট হওয়ার। পড়াশুনো করতে সত্যিই আমেরিকায় পাড়ি দিতে হলো পাঞ্চালিকে। বিলাসবাবুর সাথে গিয়ে সপ্তাহখানেক থেকে কলেজে ভর্তি থেকে শুরু করে সব ব্যবস্থা করে দিয়ে এলো। তারপর আবার দেশে ফিরে এলো। পড়া শেষে দারুণ রেজাল্ট হলো। এর ফলে ওই দেশের নামকরা গবেষণা কেন্দ্র থেকে জয়েন করার জন্য সুযোগ পায় পাঞ্চালি। কি করবে বাবা মার কাছে জানতে চাইলে বিলাসবাবু বলেছিলেন, তুমি বড় হয়েছো, ভালো মন্দের তফাৎ বুঝতে পারো, তাই ডিসিশন নেওয়ার পূর্ণ অধিকার তোমার আছে। তবে আমার মতামত চাইলে বলবো, এমন অর্গানাইজেশনে জয়েন করার জন্য তোমাদের মতো ছেলেমেয়েরা স্বপ্ন দেখে। সেখান থেকে নিজের যোগ্যতায় যখন সুযোগটা পেয়েছো, তাকে হাতছাড়া করাটা ঠিক হবে না। খুশি হয় পাঞ্চালি। বিলাসবাবুর কথা শুনে প্রভাদেবী অবাক হলেন। এ
কি বলছে? বরং বলবে দেশে ফিরে এসে কোনো নামী কোম্পানিতে চাকরি করবে, তা না। প্রভাদেবী কেঁদে অস্থির হয়ে স্বামীকে বললেন, এত বড় ডিসিশন মান্তু তোমার ওপর ছেড়ে দিল, তুমি কোথায় দেশে ফিরে এসে চাকরি করার কথা বলবে? ওর যা গুণ আছে, দেশে বড় বড় কোম্পানিগুলো লুফে নেবে ওকে। এদিকে আমি ভাবছি পড়াশুনো শেষে বাড়ি ফিরে আসবে মেয়েটা। কতদিন মেয়েটাকে কাছে পাইনি, ধুমধাম করে মেয়ের বিয়ে দেব, তা না ওনার যত সব আদিক্ষেতা। বিলাসবাবু হেসে বলেছিলেন, নিজেদের সুখের জন্য ওর এত বড় একটা সুযোগ হাতছাড়া করতে বলবো? মান্তুর খারাপ লাগার কথা নয়, ছেড়েই দাও। ভগবানও যে আমাদের ক্ষমা করবেন না। তোমার ভগবান সব বাবা মায়েদের দায়িত্ব দেন সঠিকভাবে সন্তানদের গড়ে তুলতে, নিজেদের সুখের কথা ভাবতে নয় গিন্নি। আজ বিলাসবাবুর অত দামি কথার গুরুত্ব বোঝার মতো মন নেই প্রভাদেবীর। তিনি তো মা, তার চিন্তা ওখানে চাকরি করলে মেয়ে আর কখনোই দেশে সেটেলড হবে না। বিদেশ বিভূতিতে সজ্জন ছাড়া একা একাই কেটে যাবে। অসুখ করলে দেখার মতো তো কেউ নেই। বিলাসবাবু বলেন, আজকে বিজ্ঞানের যুগ, কত সুযোগ। ঘরে বসেই দেখছো মেয়ে বিদেশে নিজেও ঘুরছে, তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছে। ভিডিও কলে মেয়েকে রোজ দেখতে পাচ্ছ। হ্যাঁ, ছুতে পারছো না, এটা ঠিক। ঘরে বসে যেসব জায়গা দেখছি, ভাবো তো মেয়ে না গেলে দেখতে পেতাম। তবুও তোমরা বিজ্ঞানকে গুরুত্ব দেবে না। আজও বিড়াল রাস্তা কাটলে থমকে দাঁড়াও, 2 শালিক দেখলে প্রণাম করো বলে হাসতে থাকেন বিলাসবাবু। ওদিকে পাঞ্চালী অর্গানাইজেশনে জয়েন্ট করলো। কিছু বছরের মধ্যেই বিজ্ঞানী মহলে বেশ পরিচিত নাম হয়ে ওঠে পাঞ্চালী দেবনাথ। ছুটি পায় না, কাজের চাপে আগের মতো রোজ বাবা মাকে ফোন করার সময় না পেলেও সময় পেলেই ফোন করে। হঠাৎ 15 দিনের ছুটি নিয়ে দেশে আসছে পাঞ্চালী। প্রভাদেবী অবাক হলেন। পাঞ্চালী আসার খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে। আসার দিনে পাড়ার ক্লাবের কয়েকজন বিলাসবাবুর সাথেই এয়ারপোর্টে গেলেন রজনীগন্ধার মোটা মালা নিয়ে। আত্মীয় স্বজনের কাছে কদরও দ্বিগুণ বেড়ে গেছে। এ এক জ্বালা হলো প্রভাদেবীর। এত বছর পর মেয়ে কয়েকদিনের জন্য বাড়ি এলো, মা মেয়ে একসাথে সারাক্ষণ একটা দিন থাকার সময় নেই। আজ এ ক্লাব থেকে সম্বর্ধনা, তো কাল সে ক্লাব থেকে সম্বর্ধনা। আজ হাই স্কুল থেকে সম্বর্ধনা, তো কালকে প্রাইমারি স্কুল থেকে সম্বর্ধনা। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের আশীর্বাদ, শুভ কামনা জানানোর তো শেষই হচ্ছে না। বিলাসবাবু বেশ এনজয় করছেন ব্যাপারটা। প্রভাদেবী ওপর রাগ দেখালেও মনে মনে বেশ গর্বই অনুভব করছেন। সম্বর্ধনা সভাগুলোতে পাঞ্চালীর সাথে সাথে বাবা মাও যথেষ্ট সম্মান পাচ্ছে। এত মান ভাবতেই পারেন না প্রভাদেবী। একসময় তো প্রভাদেবী বিলাসবাবুকে বলেই বসলেন, আচ্ছা, সকলে মান্তুর কর্মকাণ্ড সম্পর্কে এত জানল কিভাবে? বিলাসবাবু উত্তরে বললেন, আজ সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানুষ সব কিছু জানতে পারে ঘরে বসেই। তুমি তো ওসব দিকে নজরই দাও না। তাকিয়ে আছো কি? কিচ্ছু মিথ্যে বলিনি। এক্ষুনি হয়তো জিজ্ঞাসা করবে, সোশ্যাল মিডিয়া কী গো? প্রভাদেবী একটু অভিমান করে বললেন, দেখো, এতটা অজ্ঞ নই আমি। আর অজ্ঞ হলে কি তোমার মতো পণ্ডিত মানুষ বিয়ে করতো আমায়? বিলাসবাবু গম্ভীর হয়ে বললেন, তা ঠিকই বলেছ, তাও আবার 4 বছর প্রেম করে, বলেই বাচ্চাদের মতো হাসতে শুরু করে। বিদেশে ফিরে যাওয়ার বছরখানেক পর একদিন পাঞ্চালী জানায়, ওদের অর্গানাইজেশনের এক সিনিয়রের সাথে ওর সম্পর্ক তৈরি হয়েছে, ওখানেই ওরা বিয়ে করতে চায়। ব্যাস, আবার প্রভাদেবীর স্বপ্ন ভাঙল। দেশে জাঁকজমক করে মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্নও বাতিল। রেগে বিলাসবাবুকে বললেন, আচ্ছা, এদেশে কি ওর যোগ্য ছেলে নেই? ওখানকার অ্যাংলোকে বিয়ে করতে হবে? বিলাসবাবু বলেছিলেন, এদেশে তেমন ছেলে থাকবে না কেন, তবে ভালোবাসা কি স্থানপাত্র দেখে হয়? এই যে তুমি পীড়িতের আঠায় এমন আটকেছ আমাকে, আজকেও চিপটে আছি তোমার সাথে, চাইলেও কি ছাড়তে পাচ্ছি? আবার হাসতে লাগলো। এইভাবে হাসতে হাসতেই বলল, এবারে কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবে না গিন্নি। মান্তু কিন্তু বিয়ের ব্যাপারে আমার ডিসিশন জানতে চায়নি, বরং নিজের ডিসিশন জানিয়েছে। তবে এবারে আমার ডিসিশন জানতে চাইলে আমি নিশ্চয়ই বলতাম, দেশে ফিরে তোমার মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করো। আবার হাসতে লাগলো।
এইসব ঠাট্টা প্রভাদেবীর একদম সহ্য হচ্ছে না, গা জ্বালা করতে লাগলো। বিলাসবাবু এবার একটু গম্ভীর হয়ে বললেন, বুঝলে গিন্নি, ট্রলিগুলো গোছাতে শুরু করো। বিয়ে তো ওরা করবেই, আমাদের যাওয়াটাও উচিত। তবে আমাদের সুখের কথা ভেবে আমরা যদি ওই আনন্দের দিনে ওর পাশে না দাঁড়াই তাহলে ওর খারাপ লাগবে। তাছাড়া দেশের বিয়ে তো অনেক দেখেছ, তোমার বাড়ি আমার বাড়ির কজনে বলো তো বিদেশে নিজের ছেলে মেয়েদের বিয়ে দিতে যায়? তাছাড়া মেয়ের দৌলাতে বিদেশ দেখার এই সুবর্ণ সুযোগ আমি তো হাতছাড়া করব না। তুমি কি করবে ভেবে দেখো। প্রতিবারই পাসপোর্ট দুটো টাকা খরচ করে রিনিউ করে যাচ্ছি, অনেক বছর পর কাজে লাগবে। প্রভাদেবী রেগে মেগে বললেন, কারোর মেয়ে তো আর তোমার মেয়ের মতন বিদ্যাধরী নয়, তাই সবাই দেশেই মেয়ের বিয়ে দিচ্ছে। বিলাসবাবু জানতে চায়, তাতে তোমার গর্ব হয় না? প্রভাদেবী চুপ করে যান, তবে মনে মনে বলেন, এমন গুণী মেয়ের জন্য গর্ব হবে না, তাই বলে অ্যাংলো জামাই। নির্ধারিত দিনে সাহেব মেমের মতো পাঞ্চালি বিয়ে হয়ে গেল। প্রভাদেবী তো জামাইয়ের সাথে মন খুলে কথাও বলতে পারলেন না, যেটুকু বললেন মেয়ের দোভাষীর কাজ করল। বিয়ের বছর দুয়েক ভালোই ফোনে খোঁজখবর নিত বাবা মার। তারপর থেকে 2 দিন, 5 দিন, 10 দিন এভাবে বাড়তে থাকে। বিয়ের 3 বছরের মধ্যে টানা 5 মাস যোগাযোগ বন্ধ। জামাইয়ের নাম্বারের অস্তিত্ব নেই। অফিসে ফোন করে ইংলিশে ফটফট করে কী যে বলে যায় সব বোঝাও যায় না। বিলাসবাবু এইটুকু বোঝে পাঞ্চালি ভালো আছে, নতুন কোনো প্রজেক্টের জন্য বাইরে আছে। প্রভাদেবী প্রচণ্ড রাগ করে বলতে থাকে, কি এমন প্রজেক্টের কাজ যে বাবা আমি ভালো আছি এইটুকু বলতে সময় পাই না? গলাটা শুনলেই তো শান্তি। প্রজেক্ট ওসব কিছু নয়। নতুন বর, নতুন সংসার পেয়ে বাবা মার কথা ভুলেই গেছে। প্রতি মাসে না বলা সত্ত্বেও টাকা পাঠিয়ে যাচ্ছে। কেন, আমরা কি ওর টাকা না পেলে না খেয়ে মরবো নাকি? প্রভাদেবী বক বক করে মনের জ্বালা কমালেও বিলাসবাবু চুপ করে থাকেন। খারাপ তারও লাগে, মুখ ফুটে কিছু বলেন না। কার কাছে বলবেন? প্রভাদেবী সবসময় মেয়ের জন্য তাকেই দোষারোপ করে যাচ্ছে। স্বাবলম্বী হওয়ার ভূতটা মাথায় তিনিই তো ঢুকিয়েছিলেন পাঞ্চালির। প্রথম প্রভাদেবীকে বোঝাতেন, ভাবো তো, আমরা দুজনে রিটায়ারমেন্ট করার পরেও সংসারে কাজে হিমশিম খাচ্ছি, আর মান্তুর সংসারের সঙ্গে অফিসের অত বড় দায়িত্ব। এখন আর কিছুই বলেন না, কিন্তু মেয়ের ভাবনায় শরীরটা খারাপ হতে শুরু করে। কেন ফোন রিং হয়ে যাচ্ছে? তবে সান্ত্বনা ওই অফিসের কথায় ও ভালো আছে। অভিমান বিলাসবাবুর মনেও জমা বাঁধতে শুরু করে। হঠাৎ একদিন পাঞ্চালি ফোন করে বলে, সরি বাবা, প্রজেক্টের কাজে ব্যস্ত থাকায় সময় বার করতে পারিনি ফোন করার। সকাল থেকে রাত পর্যন্ত একটা আবিষ্কার নিয়ে ভীষণ ব্যস্ত। কত রাত নাকি বাড়িই ফিরতে পারেনি, ফোন বাইরে জমা রাখতে হয়। তারা ভালোই আছে। ফোন ছাড়ার পর প্রথমবার বিলাসবাবু আপসেট হয়ে বললেন, ওর এত ব্যস্ততা, একটা ফোন করার সময় নেই। প্রভাদেবী রেগে বলেছিল, তোমার মেয়ে শুধু বড় বড় ডিগ্রিধারী হয়েছে, মায়া মমতা ভালোবাসার কোনো অনুভূতিই তৈরি হয়নি। বাবা মা যে চিন্তা করতে পারে সেটা বোঝে ও। সেই থেকে বিলাসবাবুর শরীর খারাপের দিকে যেতে থাকে। ডাক্তার দেখানো হচ্ছে, একটু উন্নতি হলেও আবার অবনতির দিকে চলে যাচ্ছে। বিলাসবাবু একদিন ফোন করে পাঞ্চালিকে বাড়ি আসতে বলে। উনি চেয়েছিলেন বাড়িটার একটা ব্যবস্থা করে যাবেন, যাতে মায়ের অবর্তমানে পাঞ্চালির বাড়ির মালিকানা পেতে অসুবিধা না হয়। উত্তরে পাঞ্চালি জানিয়েছিল সে দেশে কখনোই সেটেল হবে না, তাই বাড়ি নিয়ে এক্ষুনি কিছু করতে হবে না। মেয়েকে দেখতে পাওয়ার এই আশাটাও পূরণ হলো না বিলাসবাবুর। পাঞ্চালি আরও জানিয়েছিল এখন কিছুতেই দেশে ফেরা হবে না, হাজব্যান্ড ও তার ভীষণ ব্যস্ততা। এবারে মেয়ের ওপর রাগ হয় বিলাসবাবুর। বুঝে যান মেয়ে কতটা স্বার্থপর হয়েছে নিজের কেরিয়ারের জন্য। অসুস্থ বাবাকে দেখার জন্য যতবার প্রভাদেবী জানায় ততবারই পাঞ্চালি বলেছে, হবে না গো মা, দেখছি তবু যদি ছুটি করতে পারি তবে আসছি। সেই ছুটি নেবার সময় হয়নি মেয়ের। বিলাসবাবুর শেষের দিকে ভীষণ মনে হতো অন্যদের মতো মেয়েকে দেশে আটকে রাখলে ভীষণ ভালো হতো, তাহলে যাবার আগে মেয়ের মুখটা একবার দেখে যেতে পারত। হ্যাঁ, এখন 2-1 দিন পর পর ফোনটা করে। বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও ভিডিও কলেও মেয়ের মুখটা দেখতে পাচ্ছেন না।
কারণ পাঞ্চালি বলেছে নতুন এই জায়গায় নেটওয়ার্ক ভীষণ খারাপ, ভিডিও কল তো দূরের কথা, ঠিকমতো ফোনে কথা বলার জন্যও নেটওয়ার্ক পাওয়া যায় না। অনেক কষ্ট বুকে চেপে রেখে চলে গেলেন বিলাসবাবু। ওদিকে মায়ের ফোনটা কাটার পর চিৎকার করে কাঁদতে থাকে পাঞ্চালি। এমন বুক ফাটা কান্না সে আগে কখনো কাঁদেনি। বাবা বাবা বলে চিৎকার করতে লাগলো। তার জীবনে যার অবদান অসীম, সেই বাবার মৃত্যুর সময় তার পাশে থাকতে না পারার যে যন্ত্রণা কি সে বুঝতে পারে। কিন্তু পাঞ্চালি জানে বাবা অভিমান নিয়ে চলে গেলেও পাঞ্চালিকে এই অবস্থায় দেখলে যে কদিন বেঁচে ছিল সে কদিনও বাঁচত না। তার জীবনের চরম দুর্ঘটনার কথা এই বয়সে বাবা মাকে জানাতে চায়নি। সে জানে বাবা মা যদি জানে তাদের মেয়ে এখন অন্ধ, আগুনে পুড়ে রূপ গেছে ঝলসে, চেনা যায় না, তবে তারা বেঁচে থেকেও মরে যাবে। প্রচণ্ড ভালোবেসে জোসেফকে সে বিয়ে করেছিল। বেশ চলছিল ঘরকন্যা সহ অফিস। কয়েক মাস পর থেকেই পাঞ্চালি বুঝতে পারে জোসেফ বেশ আত্ম অহংকারী। অফিসে পাঞ্চালির ধাপে ধাপে উন্নতি সে মন থেকে মেনে নিতে পারে না। অফিসে তার থেকে পাঞ্চালির গুরুত্ব বাড়তে থাকায় সে প্রথমের দিকে পাঞ্চালিকে মানসিকভাবে বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে থাকে। এই চাকরি ছেড়ে অন্য কোথাও জয়েন করতে বলে। চূড়ান্ত অশান্তি শুরু হয়। জোসেফ জানে পাঞ্চালি তাকে প্রচণ্ড ভালোবাসে। এবারে সে তাকে ছেড়ে অন্যের সাথে থাকার জন্য চলে গিয়ে পাঞ্চালির মনের জোর ভেঙে দিতে চায়। জোসেফের ইগোর জন্য ওকে ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারে না পাঞ্চালি। এত সব অশান্তির জন্য মন ঠিক রাখতে পারছিল না। একদিন অন্যমনস্কতার জন্য পরীক্ষাগারে ভুল রাসায়নিক মেশানোর ফলে অনেক ক্ষতি হয়ে যায় রাসায়নিক বিক্রিয়ায়। অফিসার ক্ষতির সম্মুখে পড়ে অনেক কথা শোনায় পাঞ্চালিকে সেদিন। বাড়ি ফিরে রান্নাঘরে রান্নার সময় সব কিছু নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ কিভাবে আগুন লেগে যায় পাশের ন্যাকড়াটায়। তারপর ন্যাকড়াটা নিচেই পড়ে গিয়ে আগুন লাগে পাঞ্চালির পোশাকে। চিন্তায় বিভোর হয়ে থাকায় যখন খেয়াল হয় তখন অনেকটা আগুন ধরে গেছে। বন্ধ ফ্ল্যাটে খবর ছড়াতে সময় লাগে। পাশের লোকেদের সহায়তায় নার্সিংহোমে ভর্তি হতে হতেই শরীরের অনেকটা অংশ পুড়ে যায়, নষ্ট হয়ে যায় চোখ দুটো। অনেক চেষ্টা করেও চোখের দৃষ্টি ফেরানো যায়নি। দীর্ঘ মাস নার্সিংহোমে ছিল পাঞ্চালি। ট্রিটমেন্টে অফিস পাশে ছিল। অফিসে বলা ছিল ইন্ডিয়া থেকে ফোন এলে অ্যাক্সিডেন্টের কথা বলতে না। বাড়ি ফিরেই সেদিনই ফোন করেছিল পাঞ্চালি। তবে হ্যাঁ, বাবাকে বেশ কিছু মিথ্যে বলেছিল, কারণ ও জানে ভালো কিছু করার জন্য মিথ্যে বলাতে পাপ নেই। ব্রেনটা ভালো থাকায় সেই অফিসেই রয়েছে পাঞ্চালি। অফিসে গাড়ি এসে নিয়ে যায়, দিয়ে যায়। এখন ইচ্ছা করলেও পাঞ্চালি সব কিছু দায়িত্ব পালন করতে পারে না নিজে থেকে। অসুস্থ অবস্থায় বিলাসবাবু পাঞ্চালির এমন অবস্থা দেখলে সেই মুহূর্তেই মারা যাবেন। তাই তো ব্যস্ততার অজুহাত দেখিয়ে পালিয়ে বেরিয়েছে। বাবা মার রাগ হওয়া স্বাভাবিক, তবে এভাবে মান্তুকে দেখার থেকে অনেকটা কম। মুহূর্তের মধ্যে এবারে পাঞ্চালি ঠিক করে নেয়, না, এইভাবে আর পালিয়ে বেড়াবেন না, মার কাছে যাবেন, তাতে যা হবার হয় হবে। এভাবে লুকোচুরি করে চলতে চলতে সে খুব ক্লান্ত। শুরু হলো দেশে ফেরার প্রস্তুতি। বাবার শ্রাদ্ধে 3 দিন আগে পাঞ্চালি ফোন করে প্রভাদেবীকে বলে, মা, আমি তোমার কাছে আসছি। শুনে প্রভাদেবী খুব একটা খুশি হলেন না, কারণ পাঞ্চালিকে দেখে তার থেকেও যে বেশি খুশি হতো সে তো এই পৃথিবীতে নেই। মুখে বললেন, কি দরকার তোমার ব্যস্ততার মধ্যে? আমি যাবার আগে দলিলপত্র লকারে রেখে যাব, তুমি সময় মতো এসে নিয়ে যেও। পাঞ্চালি কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি বাড়ির জন্য নয়, তোমার কাছে যাচ্ছি। বাবা যে অভিমান কষ্ট নিয়ে চলে গেছে, একই কষ্ট নিয়ে তোমাকেও যেন চলে যেতে না হয়। তোমার মেয়ে সেলফিশ নয়, পরিস্থিতি তাকে সেলফিশ হতে বাধ্য করেছে, তার প্রমাণ দিতে যাচ্ছি মা। তবে একটা কথা, আমাকে তুমি যেভাবেই দেখো না কেন ভেঙে পড়বে না। আমি পরশু বাড়ি আসছি। শ্রোতা বন্ধুরা, পাঞ্চালি ফেরার পর ওই বাড়িতে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তা আপনারা কল্পনা করতে পারছেন। তাই সেই পরিস্থিতির আর বর্ণনা দিলাম না, আপনাদের ভাবনার ওপরই ছেড়ে দিলাম। তবে এইটুকু অনুরোধ, আপনাদের যাদের সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকেন
বিদেশে থাকেন, কোনো কারণে মনোমালিন্য হলে অভিমান করে নিজেদেরকে গুটিয়ে নেবার আগে একবার পাঞ্চালির কথাটা ভাববেন।